এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর ৩টে, আর সারা রাত আজকে আমি ঘুমোইনি। তার সাথে আমার এই বিড়ালটাও ঘুমোয়নি, আমাদেরকে পাহারা দিচ্ছে, কারণ বাবা মা বাড়ি নেই, গঙ্গাসাগরে গেছে। আর বোন একটু আগে ঘুমোলো, আর ভাই তো বাড়িতেই নেই, আমাদের একটা ফ্রেন্ডের বাবা মারা গেছে, তো ওই জন্য বাইরে আছে। সারাদিন ভাইয়ের ঘুমও হয়নি। তার মধ্যে আজকে আমরা খবর পাই যে আমার বাবা মাকে আমরা ছাড়তে গেছিলাম গঙ্গাসাগরে, ওখান থেকে যখন কাকদ্বীপে পৌঁছায় তখন ওনাদের পার্স ফোন সব চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে ওনারা। তো এই জন্য টেনশানে ঘুম আসেনি। তো ভাই বাড়ি আসলে আমরা আবার যাবো ওখানে। তো ভাই বাড়ি আসতেই ও একটুও রেস্ট করেনি, জাস্ট কিছুক্ষণ 30 মিনিটের মতো একটু রেস্ট করে বেরিয়ে পড়েছে। ও কিন্তু সারা রাত জাগা, আমিও। তো আমরা এখন কেষ্টপুর থেকে বাস নিয়ে আমরা এখন ধর্মতলার দিকে যাচ্ছি। আর পৌঁছে গেছি এখন আমরা ধর্মতলায়। আর এখানে হচ্ছে বাসের ডিপো, এখানে কাকদ্বীপের বাস পাওয়া যায়, সুন্দরবনের বাস। তো এখানে আমরা কাকদ্বীপ যাওয়ার যে বাসটি হয় না, ওটা এখান থেকে ধরবো। তো ওটাই করে আমাদের যেতে সময় লাগবে 3 ঘন্টা, 3.5 ঘন্টা এরকম, যদি রাস্তাঘাটে সেরকম জ্যাম না থাকে তো 3-3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আর যদি জ্যাম থেকে থাকে তবে 4 ঘন্টা লেগে যেতে পারে। সো যাই হোক, আমি এখন বাসে উঠে পড়েছি। আর বাসটা, এটার ভাড়া হচ্ছে 75 টাকা। 75 টাকা, সামনের সিটটা নিয়ে নিয়েছি। আর বাসটা যেহেতু এখনও ভরেনি, তো একটু ওয়েট করছিলাম। আর এদিকে দেখো ভাই চা খাচ্ছে বাইরে বসে। আর সো অনেকেই বলবে যে বাবা মা হারিয়ে গেছে, তাদের ছেলেমেয়েগুলো দেখো কত এনজয় করছে। আমরা এটা জানি যে বাবা মা হারিয়ে গেছে, কিন্তু আমার মা যে কোনো সমস্যা থেকে যে কোনোভাবে বেরিয়ে আসতে পারে। তো সেই জন্য টেনশন নেই। টেনশনটা এই কারণেই যে তাদের কাছে যেহেতু পার্স ফোনটা হারিয়ে গেছে, জানি কোনো প্রবলেম হবে না, তবুও যাচ্ছি, কারণ যদি বাই চান্স, বলা যায় না, কিছু যদি প্রবলেম হয়ে থাকে, তো সেই জন্য। আর ওখানের কিছু ব্যবস্থাপনা, আমরা দেখেছিলাম যে ওখানে এত ব্যবস্থা করা হচ্ছে সরকার থেকে, তো সেই ব্যবস্থাপনাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। কারণ কিছু শুনেছি তো, রাতে যখন মা বাবা হারিয়ে গেছিলো, ফোনে কথা হয়েছে, তো তখনই বুঝে গেছি যে ওখানকার ব্যবস্থাপনাটা কেমন হয়েছে। তো চলো, এখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, তো আমরা এখন এগোচ্ছি কাকদ্বীপের দিকে। তো যেহেতু সারা রাত ঘুমোইনি, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি যখন ঘুমোচ্ছিলাম, ভাই তখন ব্যাগ পাহারা দিচ্ছিল, কারণ এই বাসে বসেই কালকে আমার মায়ের এবং আরও বেশ কিছু মহিলার ব্যাগ থেকে পার্স ফোন টোন চুরি হয়ে গেছে, পকেট মারি হয়েছে। তো সেই জন্য ভাই পাহারা দিচ্ছিল ব্যাগটা। তো ওরা এত চালাক, কোন জায়গাটায় টাকা পয়সা রাখা হচ্ছে আগে থেকে লক্ষ্য করে রাখে, আর সেরকম সুযোগ বুঝে কেটে নেয়। তো সেই জন্য ভাই পাহারা দিচ্ছিল, আমি ঘুমোচ্ছিলাম, এটা হচ্ছে ব্যাপার। তো তারপরে বাসটা কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়ালো টিফিন করার জন্য, আর কেউ যদি টয়লেট যায় সেই জন্য। তারপরে আবার বাসটা রওনা হয়ে গেল কাকদ্বীপের জন্য। এবার বাসটা সেই জায়গা থেকে যাবে যেটা আমার বেশ পছন্দের, ভিডিওতে দেখেছিলাম, একদিকে সমুদ্র একদিকে রাস্তা, বেশ কয়েক কিলোমিটার ধরে। তো ওটা থেকেই এখন যাবে। আমাদের কাকদ্বীপে পৌঁছতে সময় লেগেছে 4 ঘন্টা। আর আমরা কাকদ্বীপে পৌঁছে একটু ওয়েট করিনি, টাইম নষ্ট করিনি। ওখানে একটা ভাই দাঁড়িয়েছিল, সুরজিৎ। ও আমাদের ও কাল থেকে আমার মা বাবাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে। ও নদীর ওই সাইডটা যেখানে মেলাটা হচ্ছে, ওখানটায় মাইকিংয়ের ব্যবস্থা করেছে অনেক আগে থেকেই। তো যাই হোক, অনেক চেষ্টা করেছে সকাল থেকে। তো এখন ও দাঁড়িয়েছিল বাস স্টপে, ওখান থেকে ও আমাকে আর ভাইকে নিয়ে এখন যাচ্ছে লঞ্চ ঘাটের দিকে। আর যেতে যেতে আমরা রাস্তার সাইডে লক্ষ্য করছিলাম যদি কোথাও দেখতে পাওয়া যায়, সেই জন্য। যেহেতু সকালবেলায় মা বাবা গেছে, তো এখন অনেকে রিটার্ন করছে, যাদের স্নান হয়ে গেছে এখন অনেকে রিটার্ন করছে, বা বলা যায় না যদি কোথাও দেখতে পাওয়া যায়। এই জন্য ভাই এক সাইডে, আমি এক সাইড, সবাই দেখতে দেখতেই যাচ্ছিলাম। পাওয়া গেলে চলে যেতে না, পাওয়া গেলে তুই যদি পাস দাঁড়িয়ে
এত খোঁজাখুঁজির পর যখন কোনো ফল হলো না, তখন সুরজিৎ একটা সাইডে আর ভাই আর আমি একটা সাইডে খোঁজার চেষ্টা করি। সুরজিৎ ওপারে যেমন ওর বন্ধুদের দিয়ে অ্যানাউন্স করা ছিল সেটাও কন্টিনিউ করে, আর ভাই আর আমি বেরিয়ে পড়ি এই দিকে, মানে এই সাইডটায় অ্যানাউন্স করার জন্য। তো এখান থেকে আমাদের মানে এতটা হ্যারাস হতে হয়েছে, এতটা ঘুরতে হয়েছে, আমি কি বলবো, তোমরা জাস্ট ভিডিওটা দেখো। একজন বলছে এই দিকে, একজন বলছে ওই দিকে, মানে যেখানে মাইকিং করা হচ্ছে কেউ হারিয়ে গেলে। তো কিছুজন বলছে যে 1 নম্বরে যাও, কেউ বলছে 2 নম্বরে যাও, কেউ সঠিকভাবে বলতে পারছে না যে কোথায় মাইকিংটা হচ্ছে। তো আমরা এখানে সকাল 11টা থেকে খোঁজা স্টার্ট করি, মানে এখন সময় ঘড়িতে তখন সময় ছিল 2:30, তখনও পর্যন্ত আমরা কিন্তু খুঁজে পাইনি। আমরা একবার এই দিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক করছি, মানে যতটা সংখ্যক এখানে পুলিশ ছিল না, পুলিশ কর্মী ছিল, মানে কি বলবো, মানে সহজেই সমস্ত কিছু সেরকম প্ল্যানিং করলে হয়ে যেত, এতটা মানুষকে হ্যারাস হতো না, এতটা ঘুরতে হতো না। তো যাই হোক, আমরা 1 নম্বর জেটি 2 নম্বর জেটি সব ঘুরে এসেছি, কোথাও পাইনি। আর আমরা তখন খুঁজছিলাম বজরং পরিষদ বলে একটি সংস্থা আছে, যেটা ওখানে স্বেচ্ছাসেবী একটি সংস্থা, তারা ওখানে যারা প্রবলেমে পড়ে তাদেরকে সাহায্য করে। তো আমাদের বাবা মার হারিয়েছে, আমরা যেহেতু পাশেই যাচ্ছি, এখান থেকে 3 ঘন্টার রাস্তা, আমরা গিয়ে তাদেরকে আনতে মানে চলে গেছি, যারা অনেকটা দূর দূর থেকে আসে, যেমন পুরো পৃথিবী, মানে সরি পুরো ভারতবর্ষ থেকে তো এখানে লোক আসে। তো যারা চেনে না কিছু, তারা যদি হারিয়ে যায় কীভাবে হেল্প নেবে, সেটাই আজকে আমি এখানে তুলে ধরছি। দেখো এখানে রাস্তায় রাস্তায় তোমরা অসংখ্য পুলিশ পাবে, মানে দেখো এই যে পুলিশ আসছে, সব জায়গায় পুলিশ আছে, সব জায়গায় পুলিশ আছে, কিন্তু হেল্প কোথাও পাবে না, ঠিক আছে? তারা জাস্ট শো দাঁড়িয়ে আছে, ঘুরছে, এটাই। এখানে যদি কেউ কাজ করে থাকে সেটা হচ্ছে একমাত্র বজরং পরিষদ, এছাড়া অন্য কেউ নয়। আমরা এ রাস্তা থেকে সে রাস্তা, সে রাস্তা থেকে ও রাস্তা, এরকম করে বেড়াচ্ছি। 2 নম্বর 3 নম্বর গেলাম, এবার আমরা 3 নম্বরের দিকে 2 নম্বর 1 নম্বর যাওয়া হয়ে গেছে, এবার 3 নম্বরের দিকে আমরা যাচ্ছি। ওখানে গিয়ে দেখলাম কিছু লোক মানে এসেছে, লঞ্চ 3টি লঞ্চ পৌঁছেছে, সেখান থেকে কিছু লোক নেমে আসছে। তো আমরা দেখছিলাম যে ওখানে যদি আমার বাবা মাদের পাওয়া যায়, তো আমরা ওখানেও কিন্তু অনেকক্ষণ ওয়েট করি। 3টে লঞ্চ খালি হয়েছে, আমরা কিন্তু ততক্ষণ ওয়েট করি, দেখি, কিন্তু আমরা ওখানে আমার মা বাবাকে পাইনি। তো তারপরে আমরা ওখান থেকে 4 নম্বরের দিকে গেলাম। 4 নম্বরের দিকে শুনলাম যে ওখানে একটা বজরং পরিষদের দল কাজ করছে, তো ওখানে আমরা গেলাম। কিন্তু ওটা যে কোন জায়গাতে হচ্ছে সেটা কিন্তু কোনো পুলিশ কর্মী জানেন না, ঠিক আছে? এখানে রাস্তা রাস্তায় পুলিশ পেয়ে যাবে, কিন্তু হেল্প তাদের কাছ থেকে পাবে না। তো যাই হোক, এখন আমরা হাঁটছি রাস্তা ধরে, তো দেখা যাক সামনে গিয়ে কি হয়। এত ওয়াচ টাওয়ার, এত পুলিশ দেখানোর কি মানে? কাজের কাজটা যদি না হয়, পুরো পশ্চিমবঙ্গ থেকে এখানে সিভিক পুলিশদের তুলে নিয়ে আসা হয়েছে ভিড় বাড়ানোর জন্য, দেখানোর জন্য যে এত পুলিশ কর্মী ওখানে কাজ করছে। কোনো কাজ করছে না ভাই, কোনো কাজ করছে না, খালি খৈনি খাচ্ছে, আড্ডা মারছে, ভিডিও দেখছে, হোটেলে পেট ভরে খাচ্ছে, এছাড়া তারা কোনো কাজ করছে না, ঠিক আছে? জাস্ট তাদেরকে যখন আমরা প্রেশার দিয়ে জিজ্ঞেস করছি যে কেন এটা হচ্ছে না, তখন তারা একটা কথাই বলছে, আমরা কি করে বলবো, আমরা তো এখানে নতুন, মানে দুধেল মিনির মতন কথা বলছে একেবারে। এক কথায় গঙ্গাসাগরে যে পুলিশি ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা দেখানো হয়েছে, হাজার হাজার পুলিশ, জাস্ট এটা একটা শো আপ ছাড়া আর কিছু নয়। তো অবশেষে আমরা চলে এসেছি 4 নম্বর ফেরিঘাটে। তো এখান থেকে আবার আমাদের বলা হলো সামনের দিকে এগিয়ে যান, দেখা যাক সামনের দিকে গিয়ে আমরা কি পাই। তো আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। আমার কথাটা হচ্ছে যে এত পুলিশ যখন আনা হয়েছে, তাদেরকে একটু ট্রেনিং দেওয়া দরকার ছিল না, যে এটা তোমরা এই এরিয়ায় ডিউটি করতে যাচ্ছ, এখানে এই ব্যবস্থা আছে, ওখানে এই ব্যবস্থা আছে, কোনো মানুষ বিপদে পড়লে এটা করবে ওটা করবে না, তাদেরকে সেটা করানো হয়নি। যে বাসগুলোতে ঘেরা করা হয়েছে, বাস দিয়ে লাইন দিয়ে যেতে হবে, পুলিশের ডিউটি খালি ওই বাসের মধ্যে মানুষ ঢোকানো, আর উপরে ড্রোন থেকে ছবি তোলা যে এত জনসংখ্যা ওখানে হয়েছে, জনসংখ্যা দেখিয়ে জাস্ট, আর কী বলবো, যেটা রাজ্য সরকারের কাজ সেটাই, আমি আর বলতে চাই না। তো আমার সামনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, 2জন মহিলা যাচ্ছে, এনারা রাজস্থান থেকে এসছে, অনেকক্ষণ ধরে দেখছি। এনারাও কিন্তু এনাদের একজন পরিজনকে হারিয়েছে, তাকে খুঁজছে, পাচ্ছে না, আমাদের মতোই অবস্থা। তো যাই হোক, আবার আমরা সামনে এগিয়ে পুলিশকে জিজ্ঞেস করলাম, ওরা কিন্তু আবার অন্য দিক দেখালো, মানে পুলিশেরা নিজেরাই জানে না যে আদৌ এখানে কোন জায়গায় কি আছে, কিভাবে কি কাজ করা হচ্ছে, কিসের জন্য যে তাদেরকে আনা হয়েছে আমরা সেটাই বুঝতে পারছি না। তো আমরা আবার তাদের দেখানো পথ অনুযায়ী এগোচ্ছি সামনের দিকে, দেখা যাক সেখানে গিয়ে কি সুরাহা হয়।
কিছুটা সামনে এগোতেই আবার যখন একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করা হলো, উনি আমাদের বললেন এখানে কিছুই হচ্ছে না, 1 নম্বরে চলে যান। মানে 1 নম্বর থেকে 3-4 ঘন্টা নষ্ট করে আমরা 4 নম্বরে এলাম, এখান থেকে আবার আমাদেরকে যেতে হবে 1 নম্বরে। ভাবা যায় কি ব্যবস্থা। অবশেষে ভাইয়ের সাথে ঝামেলা বেঁধে যায়। তারপরে একটি সংস্থা মহিলা ছিল কিছু ওখানে, আমি জানি না কোন সংস্থা থেকে তারা আছেন, তো তারা বাইরে আসেন। তারা যখন পুলিশকে বলেন, একটু ঝামেলার মতো পরিস্থিতি সৃষ্টি হয় ভাইয়ের সাথে। তো তারপরে ওনারা আসার পরে একটা সুরাহা হয়। তারপরে বজরং পরিষদের একটি ছেলে দেখতে পায়, সে আসে, এসে আমাকে ওখান থেকে তাদের যে ক্যাম্প যেখানে হচ্ছে ওখানে আমাকে নিয়ে যায়। তারপরে ওখানে গিয়ে আমার বাবা মায়ের নাম, ছবি, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু দিতে এখান থেকেও মাইকিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। এবং নদীর ওপারে যেখানে বজরং পরিষদ কাজ করছে ওখানেও তাদের মানে মা বাবার ছবি পাঠিয়ে দেওয়া হয়, সেখানেও মাইকিং চালু হয় আবার। তো এরপরে মা বাবার নামে মাইকিং হওয়া শুরু হয়। आपकी बेटी अनुश्री गांधी गुरुवार पुलिस कंट्रोल के बाद बजरंग परिषद योजना केंद्र में आपका इंतजार कर रही है। কই বলতে হবে, বল ওনাকে, বল পেঁয়াজে আসো, হাজিরারাও এদিকে এসে আসো, ওইদিকে আসো, ভেতরে ভেতরে। একদিকে মা বাবার নামে মাইকিং হচ্ছিল, অন্যদিকে ভাইও খুঁজতে বেরিয়েছিল। এমন সময় কিছুটা দূর গিয়েই মা বাবাকেও পেয়ে যায়। তো যাই হোক, এত কষ্টের পরে ফলটা পেয়েছি আর আমরা খুব হ্যাপি। কিন্তু ভাই পুরো রেগে ভোম চটে গেছে পুরো পুলিশ অফিসারদের ওপরে। তো যাই হোক, তো অবশেষে আমাদের কাজ হয়ে গেছে। আমরা যেটার জন্য এসেছিলাম আমার মা বাবাকে খোঁজার জন্য, তো আমরা পেয়ে গেছি। তো যাই হোক, আমরা এখন এগোচ্ছি, এখান থেকে আমরা বাস ধরবো। তো সুরজিৎ ছিল সাথে, ও কিন্তু আমাদের অনেক 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 হেল্প করেছে, মানে ও ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব ছিল না। ও আমাদের মা বাবাকে খোঁজা, আমরা কোন বাসে উঠবো, কীভাবে যাব আসবো, সমস্ত কিছু গাইড কিন্তু আমাদেরকে করেছে। তো ওকে অনেক 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 ধন্যবাদ। বন্ধুকে থ্যাঙ্কস বলা যায় না, তবুও বলছি, অনেক করেছে আমাদের জন্য। তো ও আমাদেরকে বাসেও ছাড়তে এসেছিলো। তো এখান থেকে আমরা বাসে করে, মানে যেই বাসে করে এসেছি এখান থেকে আমরা আবার সেই বাসে করে রিটার্ন করছি। তো এখানে সুরজিতের সাথে কিছুক্ষণ কথাবার্তা পড়লে আমরা রওনা হয়ে গেলাম কলকাতার জন্য। বলতে চাও? এই তো আছে।